নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আর ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে গোটা পৃথিবীকে এখন তোলপাড় চলছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? তাহলে কি আবার গোটা বিশ্বজুড়ে বিরাট বড় বিপদ দেখা দিল? অর্থাৎ বিশ্বের আকাশে কি আবার যুদ্ধের মেঘ দেখতে পাচ্ছি আমরা? এই ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে কিন্তু গোটা বিশ্বজুড়ে এখন টান টান উত্তেজনা চলছে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে ইসরায়েল আর ইরানের যুদ্ধের মূল কারণ কি, আর এই যুদ্ধ হলে ভারতবর্ষে এর উপরে কি প্রভাব পড়বে তাও কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন। আর ইসরায়েল ও ইরানের যুদ্ধে আপনি কোন দেশকে সাপোর্ট করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও ইসরায়েল ভার্সেস ইরান ওয়ার বা ইসরায়েল ও ইরানের যুদ্ধ 2024। কি খবর পাওয়া যাচ্ছে যে মিডিয়াতে খবর এসেছে ইসরায়েল অ্যাটাক করেছে ইরানের উপরে, আর তার ফলেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে গোটা বিশ্বজুড়ে সেই খবর চলছে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই আমরা জানি যে যুদ্ধ মানেই ধ্বংস। যুদ্ধ কিন্তু কোনোদিনও ভালো কিছু করে না। যুদ্ধ তৈরি করে, আর যুদ্ধই আবার একটা নতুন যুদ্ধের জন্ম দেয়। আর যুদ্ধ মানেই ধ্বংস আর মৃত্যু। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ বলে যখন চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে, আমাদের বুক কিন্তু ভয়ে কেঁপে উঠছে, কারণ আমরা যুদ্ধ চাই না। ভারত গান্ধীজি স্বামীজির দেশ, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি, তাই আমরা চাই যুদ্ধ নয়, শান্তি চাই। এখন এই যে ইসরায়েল ইরানের উপরে নতুন করে অ্যাটাক করেছে, সেই নিয়েই কিন্তু মিডল ইস্ট এশিয়াতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। অর্থাৎ মিডল ইস্ট এশিয়াতে কিন্তু নতুন করে তোলপাড় চলছে যেতে কি হতে চলেছে আগামী দিনে। তাহলে কি গোটা বিশ্বে আবার যুদ্ধ শুরু হবে? এখন ইসরায়েল আর ইরান সম্পর্কে আমরা একটু জেনে নেব, যাতে এই যুদ্ধের কারণ আমাদের জানতে খুব সহজ হয়। আর ইসরায়েল আর ইরান থেকে যে সমস্ত প্রশ্নগুলি কম্পিটিটিভ এক্সামে পড়ে তা কিন্তু আমরা দেখতে পাবো এই এক ঝলকে। ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম। কিছুদিন আগেই ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধের যে ভিডিও আমি করেছিলাম সেখানে বলেছিলাম যে এদের মূল যুদ্ধের কারণ হচ্ছে এই জেরুজালেম। সেই জেরুজালেম হচ্ছে ইসরায়েলের ক্যাপিটাল, যে জেরুজালেমকে বলা হয় হোলি সিটি অফ ওয়ার্ল্ড। আর ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান। ইসরায়েলের পিএমকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানয়াহু, আর ইরানের প্রধানমন্ত্রী হলেন ইব্রাহিম রাইসি। ইসরায়েল মেনি জিউস বা ইহুদিদের দেশ, অন্যদিকে ইরান হচ্ছে মুসলিম দেশ, মেনলি শিয়া মুসলিম গোষ্ঠীর দেশ হচ্ছে এই ইরান। এখন ইসরায়েলের ক্ষমতাকে আর ইরানের ক্ষমতা কি? কারণ যেহেতু দুটি দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দুই দেশের ক্ষমতা কি, তবেই তো আমরা বুঝতে পারবো কোন দেশ যুদ্ধে জয়লাভ করবে, যার ক্ষমতা বেশি। মেনলি যদি যুদ্ধের ক্ষমতার দিক থেকে দেখতে পাই, তাহলে ইসরায়েলের কিন্তু যে সৈন্যবাহিনী বা পদাতিক বাহিনী, সেই সৈন্যবাহিনী কিন্তু মাত্র 1 লাখের কাছাকাছি। অন্যদিকে ইরানের সৈন্যবাহিনী হচ্ছে 5 লাখের থেকেও বেশি। অর্থাৎ সৈন্যবাহিনীর দিক থেকে কিন্তু ইরান শক্তিশালী, কিন্তু ইরান শক্তিশালী হলেও কিন্তু এখানে সেনাবাহিনীর যুদ্ধ করা কিন্তু কঠিন, কারণ অনেকটা দূরে দুইটি দেশ অবস্থিত। তাই দুই দেশের যে সম্মুখ সমরে যুদ্ধ হবে তা কিন্তু প্রায় কঠিন। অর্থাৎ ইরানের কাছে প্রচুর সেনাবাহিনী থাকলেও পায়ে হেঁটে যুদ্ধ করা কিন্তু এক প্রকারে অসম্ভব। অন্যদিকে নেভি বা নৌবাহিনীর ক্ষেত্রে কিন্তু দুটি দেশই দুর্বল। ইরান আর ইসরায়েল কেউই কিন্তু নৌশক্তিতে অতটা ক্ষমতাশালী নয়। অন্যদিকে মেন তাহলে কিসে যুদ্ধ হবে? মেন হবে বায়ুসেনা। অর্থাৎ ইরান আর ইসরায়েলের মেন যুদ্ধ হবে আকাশপথে যুদ্ধ বা বায়ুপথে যুদ্ধ। সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু বায়ু শক্তিতে কিন্তু বা এয়ারফোর্সে ব্যাপক শক্তিশালী। ইসরায়েলের হাতে F-16, F-35, F-15 এরকম দামি শক্তিশালী যুদ্ধবিমান আছে। মোট 612টির উপরে যুদ্ধবিমান বা মিসাইল আছে এই ইসরায়েল হাতে। অন্যদিকে ইরান কিন্তু বায়ু শক্তিতে অনেকটু
হলেও দুর্বল। এদের কাছে আছে MiG-29। মোট যে ইরানের যে মিসাইল বা রকেট লঞ্চার এই যে শক্তি আছে সেখানে এদের মোটে 552টি আছে, অর্থাৎ ইসরায়েল কিছুটা হলেও এগিয়ে আছে। এখন বর্তমানে যুদ্ধ হলেই পরমাণু যুদ্ধ বা নিউক্লিয়ার শক্তি। তাহলে নিউক্লিয়ার ওয়েপেন কার বেশি আছে? নিউক্লিয়ার ওয়েপেনে ইসরায়েল খুব শক্তিশালী, তবে ইরান কিন্তু পরমাণু শক্তিতে এতটাও পিছিয়ে নয়। ইরানও কিন্তু এই পরমাণু শক্তির কাছে খুবই শক্তিশালী। আর এয়ার ডিফেন্স এই যুদ্ধের মেনলি যেটা হবে সেটা হচ্ছে এয়ার ডিফেন্স। আমরা জানি ইসরায়েলের এয়ার ডিফেন্স হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স, অর্থাৎ যখনই ইসরায়েলের কাছে কোনো রকেট লঞ্চার বা মিসাইল বা যুদ্ধবিমান যাবে, ইসরায়েলের যেই শক্তিশালী এয়ার ডিফেন্স তাদেরকে বায়ুতেই বা আকাশেই ধ্বংস করে দিতে পারবে, মাটিতে কিন্তু তারা ল্যান্ড করতে পারবে না, অর্থাৎ ইসরায়েলের মাটিতে ধ্বংস বা ক্ষয়ক্ষতি কম হবে। আর আমরা জানি এই স্ট্রং এয়ার ডিফেন্সের মধ্যে আছে আয়রন ডোম আছে, অ্যারো আছে, তারপরে প্যাট্রিয়ট আছে। অন্যদিকে ইরানেরও কিন্তু এয়ার ডিফেন্স আছে, কিন্তু তাহলেও ইসরায়েল কিন্তু এয়ার ডিফেন্সে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ এই ইসরায়েল। অর্থাৎ যদি দুই দেশের এই সম্মুখ সমরে যুদ্ধ হয় বা বৃহত্তর যুদ্ধ হয়, তাহলে কিন্তু সবসময় আমরা ইসরায়েলকে আগিয়ে রাখবো। এখন এই যে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মূল কারণ কি? এখন ইসরায়েল কেন পৃথিবীতে এক্সিস্ট করলো এটা আমরা জানতে হবে। এটা আমরা জেনেছিলাম যখন ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বা প্যালেস্টাইনের যুদ্ধের উপর আমি ভিডিও করেছিলাম। অর্থাৎ ইসরায়েল তৈরি হয়েছিল 1948 সালে। কারা তৈরি করেছিল? ইংল্যান্ড। যে পৃথিবীতে ইহুদিদের একটা মূল দেশ হওয়া উচিত, সেটা হচ্ছে ইংল্যান্ড তৈরি করেছিল ইসরায়েলকে। আর আমরা জানতাম যে ফিলিস্তিন আর এই যে ইহুদিদের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ ছিল। একটা সময় ফিলিস্তিনরা ইহুদিদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আর পরে এই ইংল্যান্ডের সাহায্যে এই ইহুদিরাই আবার ফিলিস্তিনকে তাড়িয়ে দেয় এবং শক্তিশালী ইসরায়েল গঠন করে। এবং তারপর থেকেই এই ইসরায়েলের অর্থাৎ ইহুদিদের সাথে এই মুসলিমদের ফিলিস্তিনদের কিন্তু যুদ্ধ চলতে থাকে। আমরা জানি 1967 সালে 6 দিনব্যাপী বিরাট যুদ্ধ হয়েছিল। আর যে যুদ্ধে শক্তিশালী ইসরায়েল এই ফিলিস্তিনদের বিভিন্ন প্রদেশ কিন্তু তারা দখল করে নিয়েছিল, যেমন ওয়েস্ট ব্যাংক, গাজা প্রদেশ, গোলান হাইটস। অর্থাৎ ইসরায়েল আরও শক্তিশালী হয়েছিল, আর মুসলিম কমিউনিটি বা ফিলিস্তিনরা কিন্তু দুর্বল হয়ে গেছিলো। সেই থেকেই দুই ধর্মের মধ্যে কিন্তু একটা লড়াই চলছে, অর্থাৎ ইহুদিদের সাথে মুসলিমদের একটা লড়াই কিন্তু চলছিলই। এখন এই যে ইসরায়েল জোর করে ফিলিস্তিনদের জায়গা দখল করে নিয়েছে, এখানে কিন্তু বিভিন্ন শক্তি, বিভিন্ন সংগঠন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেমন ফিলিস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা অর্থাৎ PLO। পরে আবার হামাস আসে। ইসরায়েল এদেরকে বলে জঙ্গি গোষ্ঠী, কিন্তু এরা বলে আমরা জঙ্গি গোষ্ঠী নয়, আমরা স্বাধীনতা যুদ্ধ করছি। আমাদের যে ল্যান্ড, সেই ল্যান্ড থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই ল্যান্ডে আমাদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছি। আর সেই নিয়েই কিন্তু 2023 সালে ফিলিস্তিনের বা ফিলিস্টাইনের বা হামাস গোষ্ঠীর সঙ্গে কিন্তু যুদ্ধ হয় আর ইসরায়েল। আর সেই যুদ্ধের হলেই কিন্তু গোটা পৃথিবী আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, কেউ ইসরায়েলকে সাপোর্ট করে, কেউ আবার ফিলিস্টাইনকে সাপোর্ট করে। এখন আমরা এটা বললাম কেন? কারণ এই প্যালেস্তাইন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেইখানেই কিন্তু লুকিয়ে আছে এই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ। কারণ একটা সময় ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু ব্যাপক সুন্দর বন্ধুত্ব ছিল বা শক্তিশালী বন্ধুত্ব ছিল, দুই দেশ বন্ধুত্ব হয়ে উঠেছিল। আর শুধু তাই নয়, ইরানের সাথে ইউএসেরও কিন্তু তখন খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এমনকি এই ইসরায়েল আর হচ্ছে ইউএসএ চেষ্টা করেছিল কি, ইরানের মধ্যে যে কনজারভেটিভ বা গোঁড়া মুসলিমরা আছে, যারা মানুষের মধ্যে কনজারভেটিভ করে রাখতে চায়, অর্থাৎ মহিলাদেরকে স্বাধীনতা দিতে চায় না, মহিলাদেরকে পড়াশোনা করাতে চায় না, মহিলাদেরকে হিজাবের মধ্যে আটকে রাখে, সেই সমস্ত ট্যাবুকে ভাঙতে চেয়েছিল এই ইরানের মধ্যে ইউএসএ আর ইসরায়েল। আর সেই মুহূর্তে যেহেতু ইসরায়েলের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ইরান কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করেছিল এই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অর্থাৎ তখনও ইরান ছিল মুসলিম, কিন্তু যেহেতু ইসরায়েলের সাথে ইরানের বন্ধুত্ব আছে, তাই তারা প্যালেস্তাইন অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে যে ইসরায়েলের যুদ্ধ, সেটা কিন্তু তারা সাপোর্ট করেছিল। তখন ইরানে কোন ক্ষমতা ছিল? তখন ইরানের ক্ষমতা ছিল রাজশক্তি বা রাজ পরিবারের ক্ষমতা, যেটা হচ্ছে শাহ রাজ পরিবারের ক্ষমতা। আর তখন কিন্তু মুসলিমদের যে গোলামির বিরুদ্ধে ইরানে ব্যাপক
চেষ্টা চালিয়েছিল ইসরায়েল আর ইউএসএ। কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরান জুড়ে ইসলামিক রিফর্ম হয় বা রিভলিউশন হয়, অর্থাৎ ইসলামিক একটা বিপ্লব ঘটে। অর্থাৎ যে ইসলাম ধর্মের গুরুত্ব কমে আসছিল, মানুষ লিবারাল হচ্ছিল, ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে আসছিল, সেইখানে আবার নতুন করে ইসলামের রিভলিউশন ঘটে বা ইসলামের যে গোড়ামি বা কনজারভেটিভ ক্ষমতা আবার ওখানে চলে আসে। কে এসেছিল? মেনলি যিনি নেতৃত্ব দান দিয়েছিলেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি। তার নেতৃত্বে কিন্তু রিপাবলিক বা প্রজাতন্ত্র গঠিত হয়েছিল ইরানে। আর সেখানে কিন্তু মেনলি মুসলিম প্রজাতান্ত্রিক দেশ গঠিত হয়েছিল, যেখানে কনজারভেটিভ মুসলিমদের কাজ কিন্তু আবার ফিরে এসেছিল। আর সেই থেকে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষ হয়ে যায়, হয়ে ওঠে শত্রুপূর্ণ সম্পর্ক বা শত্রুর সম্পর্ক। শুধু তাই নয়, সেখানে কিন্তু আমেরিকার সঙ্গেও শত্রু সম্পর্ক হয় ইরানের, কারণ আমেরিকা ছিল পুঁজিবাদী সরকার আর ইসরায়েল হচ্ছে ইহুদি, অর্থাৎ ধর্ম আর অর্থনীতির একটা লড়াই চলে। তাই ইউএসএ আর ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ইরান। যে ইরান একটা সময় যে প্যালেস্তাইনের বিরুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করেছিল, সেই ইরান সরকার পাল্টে যাওয়ার পরে কিন্তু প্যালেস্তাইনদেরকে সাপোর্ট করলো ইসরায়েলের বিরুদ্ধে। আর তখন ইরানের যে রাজধানী তেহরানে যে ইসরায়েলের যে এমবাসি ছিল, দূতাবাস ছিল, সেই দূতাবাসকে দখল করে নেয় ইরান এবং সেটিকে তুলে দেয় প্যালেস্তাইনের হাতে। অর্থাৎ ইসরায়েল আর ইরানের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, ইরান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনোদিনও ডাইরেক্ট যুদ্ধ করেনি, করেছিল প্রক্সি ওয়ার, অর্থাৎ প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ মানে কি? যে সমস্ত সংগঠনগুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল, যেমন লেবাননের যে হাজিবুল্লাহ, অন্যদিকে যে ফিলিস্তিনের যে হামাস, এই সমস্ত সংগঠনগুলিকে সাহায্য করে এসেছিল এই ইরান। অর্থনৈতিকভাবে সাহায্য করছিল, অস্ত্রভাবে সাহায্য করছিল আর সাপোর্ট দিয়ে সাহায্য করছিল। এখন আমরা জানি কিছুদিন আগে ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ হয়েছে, আর এখানে হামাস আর ইসরায়েলের যুদ্ধে কিন্তু হামাসের উপরে ইসরায়েল ব্যাপক ক্ষতি চালিয়েছে। আর তখন ইসরায়েল জানতে পেরেছে যে এই যে হামাস আর ইসরায়েলের যুদ্ধ হয়েছে, এখানে কিন্তু হামাসকে সাপোর্ট করছে কে? ইরান। অর্থাৎ এই হামাসের যুদ্ধে মেনলি পেছন থেকে ইরান হামাসকে আগিয়ে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আর তখনই কিন্তু ইসরায়েল রেগে গেছে। আর সেই কারণেই এবছর এপ্রিল মাসের 1 এপ্রিল, অর্থাৎ এপ্রিল ফুলের দিনে 1 এপ্রিল ইসরায়েল অ্যাটাক করেছিল কোথায়? যে ইরানের যে সিরিয়া আছে, সিরিয়ার দামাস্কাসে অবস্থিত ইরানের এমবেসিতে। আর সেখানে ইরানের দূতাবাসে ইসরায়েল যে অ্যাটাক করেছে, 6 জন ইরানের পাবলিক কিন্তু সেখানে মারা যায়। আর তার ফলেই দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনা বাড়তে শুরু করে। এই কিছু একটা ঘটবে, দুই দেশের মধ্যে একটা টেনশন তৈরি হয় যে দুই দেশের মধ্যে হয়তো আবার বিরাট বড় যুদ্ধ লাগতে চলেছে। আর তারপরেই 13 এপ্রিল ইরান কি করে? ইসরায়েলের উপরে অ্যাটাক করে। এটা একটা ঘটনা যে ইরান সবসময় প্রতিঘাতে বিশ্বাস করে, রিটালিয়েটে বিশ্বাস করে। একবার যদি কেউ ইসরায়েলকে আঘাত করে, ইরান কিন্তু তাকে প্রতিঘাত করবেই, ঘরে বসে থাকবে না। ইরানের কিন্তু একটা নীতি বা আদর্শ। যেহেতু ইরানের এমবাসিতে আঘাত করেছে ইসরায়েল, তাই ইরান 13 এপ্রিল ইসরায়েলকে অ্যাটাক করেছে। কোন ক্ষমতা নিয়ে অ্যাটাক করেছে? প্রায় 300-র বেশি রকেট মিসাইল নিয়ে ইসরায়েলে অ্যাটাক করেছে। আর আমরা জানি যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স আছে খুব ক্ষমতাশালী, অর্থাৎ 300 রকেট মিসাইলে অ্যাটাক করলেও বেশিরভাগই রকেট মিসাইল বা যুদ্ধবিমানকে যে আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েল। কিন্তু মোটে 7 থেকে 10টি কিন্তু ইসরায়েলের মাটিতে সেটি ভূমিষ্ঠ হয় বা ল্যান্ড করে। আর সেখানে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের মূল ভূখণ্ড। আর তারপর থেকেই আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো ইসরায়েলের পরে আঘাত করবে, ইসরায়েল আবার হয়তো ইরানের উপরে প্রত্যাঘাত করবে। আর সেটাই ঘটেছে, যেটা জানা যাচ্ছে যে রিসেন্টলি ইসরায়েল ইরানের উপরে অ্যাটাক করেছে। ইউএস মিডিয়া সেই খবর প্রকাশ করেছে। আর ধীরে ধীরে এই খবর যখনই প্রতিষ্ঠা হয়ে যায় যে সত্যি সত্যি ইসরায়েল ইরানের উপরে আঘাত করেছে, তখন থেকেই আবার বিশেষজ্ঞরা ভাবতে শুরু করে যে হয়তো 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সেই নিয়ে কিন্তু গোটা বিশ্বজুড়ে গুঞ্জন চলছে। এখন এই যে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, আমাদের জেনে কি লাভ? ওরা তো আমাদের পাশাপাশি দেশ নয়, ওরা তো অনেক দূরে অবস্থিত। তাহলে আমাদের কেন তো মাথা ব্যথা এই কারণেই, ইরান আর ইসরায়েলের যদি যুদ্ধ
হয়, বৃহত্তর যুদ্ধ হয়, তার একটা এফেক্ট পড়বে কিন্তু ভারতবর্ষের উপরে। ভারতবর্ষের কী এফেক্ট পড়বে তা তো আমরা আগামী দিনে বুঝতে পারবো। কিন্তু যখন থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে টেনশন চলছে, তখনই ভারত সরকার বলে দিয়েছে ভারতের নাগরিকদেরকে তারা যেন কেউই এই সময় ইসরায়েল বা ইরান এই দুটি দেশে না যায়, কারণ মিডল ইস্টে একটা উত্তেজনা তৈরি হয়েছে। যারা এই দেশে যাবে তারা কিন্তু বিপদে পড়বে। এখন যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ, এই যে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে, আবার নতুন করে অ্যাটাক হয়েছে, রিটালিয়েট হয়েছে, তার ফলে কিন্তু স্টক মার্কেট ফল করতে শুরু করেছে। অন্যদিকে শুধু তাই নয়, ভারতবর্ষের যে মুদ্রার দাম বা যে কারেন্সির যে দাম, রুপের দাম দীর্ঘদিন ধরে বারবার পড়ছিল, সেই কংগ্রেস আমলের দাম ভালো ছিল, এখন তো প্রায় 83 টাকা হয়ে গেছে, অর্থাৎ মোদী সরকারের আমলে মুদ্রার দাম বারবার পড়ে গেছে ডলারের তুলনায়। এইখানে যুদ্ধ হলে আরও কিন্তু ভারতীয় মুদ্রার দাম পড়তে শুরু করবে, যা ভারতের জন্য একটা খুবই ক্ষতি। আর আমরা জানি পৃথিবীতে যে অয়েল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বেশিরভাগটাই আসে মিডল ইস্ট থেকে। এখন ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ হয়, ইরান কিন্তু তাদের হাতে থাকা স্ট্রেট অফ হরমুজকে কিন্তু তারা ব্লক করে দিবে। আর স্ট্রেট অফ হরমুজ যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে, যে পৃথিবীর যে কোনো দেশের মধ্যে যে অয়েল এক্সপোর্ট ইম্পোর্ট করা হবে, অর্থাৎ পেট্রোলিয়াম আমদানি রপ্তানি করা হবে, তার যে মেন পথ কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ। এখন স্ট্রেট অফ হরমুজ যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু তেলের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, তার ফলে গোটা পৃথিবী কিন্তু তেলের নিয়ে সমস্যায় পড়বে, তেলের দাম বেড়ে যাবে, আর ভারতবর্ষে তো তেলের দাম অনেক গুণ বেড়ে যাবে। এমনিতেই মোদী সরকার যখন ক্ষমতায় এসছে তেলের দাম বারবার বাড়িয়েছে, এখন 100 টাকার উপরে উঠে গেছে। মানুষের এখন মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে তেল কিনে, জ্বালানি তেল কিনতে। আরও যদি তেলের দাম বেড়ে যায় তাহলে কিন্তু চরম ক্ষতির মুখে পড়বে ভারতীয়রা। অন্যদিকে কি, এই মুহূর্তে যারা ইরান আর ইসরায়েলে বাস করছে প্রবাসীয় ভারতীয়রা, তারা কিন্তু চরম বিপদের মুখে পড়বে এই দুটি দেশের মধ্যে চরম বিবাদ বা যুদ্ধ লাগলে। তখন ভারত সরকারকে বাধ্য হয়ে ওই দুই দেশ থেকে আনতে হবে ভারতীয় নাগরিকদেরকে। এখন এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, ভারত সরকারের কী করা উচিত, কাকে সাপোর্ট করা উচিত, ভারত সরকার পুরো বিষয়টার উপরে নজর রাখছে। এই মুহূর্তে এখন কোনো সময়ই আসেনি যে ভারত সরকারের কোনো কমেন্ট করবে যে কাকে সাপোর্ট করব, ইরানকে সাপোর্ট করব না ইসরায়েলকে সাপোর্ট করব। আগে যখন ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন ভারত সরকার তড়িঘড়ি ইসরায়েলকে সাপোর্ট করেছিল, দিয়ে কিন্তু বিপদ করে ফেলেছিল। কারণ আরব কান্ট্রির সাথে মোদী সরকারের খুব ভালো সম্পর্ক, আরব কান্ট্রিগুলি কিন্তু রেগে গিয়েছিল। পরে ড্যামেজ কন্ট্রোলের জন্য মোদী সরকার কী করেছিল, ফিলিস্তিনদের জন্য সাহায্য পাঠিয়েছিল, পোশাক পাঠিয়েছিল, খাবার পাঠিয়েছিল, ওষুধ পাঠিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ভারত কিন্তু কোনো কমেন্ট করতে চাইছে না। ভারত বলছে আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধ যেন না হয় সেই বার্তা দিয়েছে ভারত। ভারত কিন্তু ইসরায়েল ইরান কাউকেই সাপোর্ট করেনি। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।